আগের ভিডিওতে ক্লাস 9-এর তৃতীয় অধ্যায় পদার্থ গঠন ও ধর্ম থেকে আলোচনা করেছিলাম। আর আজকে আলোচনা করব এমসিকিউ নিয়ে। ঠিক আছে, আজকে এমসিকিউ আলোচনা করব। তো এই যে খাতায় করেছি, প্রথমে খাতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আলোচনা করব। তারপর যে বই আছে, একটা বই, ঠিক আছে, সেখান থেকেও কিছু এমসিকিউ আছে, সেগুলো আলোচনা করব। তো প্রথমে খাতা থেকে ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো দেখে নিই। তো 1 নম্বরে কি বলেছে? প্রবাহী হলো অপশন এ কঠিন ও তরল, অপশন বি কঠিন ও গ্যাসীয়, অপশন সি তরল ও গ্যাসীয়, অপশন ডি শুধুমাত্র তরল। তো প্রবাহী কি হবে? অপশন সি হবে, তরল ও গ্যাসীয়। তো এটার অ্যান্সার হবে অপশন সি, তরল ও গ্যাসীয়। আমরা জানি যে সকল পদার্থ প্রবাহিত হয় তাকেই প্রবাহী বলে। তাহলে এখানে তরল ও গ্যাসীয় পদার্থ প্রবাহিত হয়, তাই এদের প্রবাহী বলে। তাহলে এখানে অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তরল ও গ্যাসীয় পদার্থ। তারপর 2 নম্বর পয়েন্টে দেখো, লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলে ঘাত বল, চাপ, ক্ষেত্রফল না ঘনত্ব? আমরা জানি লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলবো ঘাত বল। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর 3 নম্বরে ঘাত বলের সিজিএস একক কি? অপশান এ নিউটন পার মিটার স্কোয়ার, অপশান বি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, অপশান সি নিউটন, অপশান ডি ডাইন। তো আমরা ঘাত বলের সিজিএস একক জানি ডাইন, তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, 3 নম্বরে অপশান ডি, কারণ বল আর ঘাত বল একই। ঠিক আছে, এদের মাত্রা এবং একক একই হবে, সিজিএস এবং এসআই। তারপর 4 নম্বরে ঘাত বলের এসআই একক, অপশন এ নিউটন পার মিটার স্কোয়ার, অপশন বি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, অপশন সি নিউটন, অপশন ডি ডাইন। তাহলে ঘাত বলের এসআই একক হয়ে যাবে নিউটন, মানে বলের যা আর ঘাত বলের সে একই হবে। তারপর 5 নম্বরে দেখো, ঘাত বলের মাত্রা, এটা হবে mL/(T⁻²), অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বলের যা মাত্রা এবং ঘাত বলের সে একই হবে। তারপর 6 নম্বর হচ্ছে চাপের সিজিএস একক কি? চাপের সিজিএস ওই অপশানে আছে, দেখুন চাপের সিজিএস একক কি? অপশান এ নিউটন পার মিটার স্কোয়ার, বি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, সি নিউটন, ডি ডাইন। তো এখানে অপশান বি হয়ে যাবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু সিজিএস একক বলেছে। তারপর চাপের এসআই একক কি? চাপের এসআই একক হয়ে যাবে অপশান এ রাইট অ্যান্সার, নিউটন পার মিটার স্কোয়ার। চাপের মাত্রা কি হবে? চাপের মাত্রা হয়ে যাবে mL/(1), T⁻², অপশান সি, অপশান সি রাইট অ্যান্সার। তারপর বায়ুর চাপ মাপা হয় কিসে? বায়ুর চাপ মাপা হয় অপশান ডি রাইট অ্যান্সার হবে। বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রে, অপশান ডি রাইট অ্যান্সার। এখানে থার্মোমিটারে বায়ুর উষ্ণতা, হাইগ্রোমিটারে বায়ুর আর্দ্রতা এবং অ্যানিমোমিটারে বায়ুর গতিবেগ মাপা হয়, আর ব্যারোমিটারে বায়ুর চাপ। তারপর 10 নম্বরে প্রমাণ চাপের সংজ্ঞায় যে অক্ষাংশ উল্লেখ থাকে সেটা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি না 90 ডিগ্রি? রাইট অ্যান্সার বি, 45 ডিগ্রি। তারপর প্রমাণ চাপের উষ্ণতা ও উচ্চতা হলো অপশান এ 10 ডিগ্রি সেলসিয়াস ও 70 সেন্টিমিটার, অপশান বি 5 ডিগ্রি সেলসিয়াস ও 75 সেন্টিমিটার, অপশান সি 0 ডিগ্রি সেলসিয়াস ও 76 সেন্টিমিটার, আর অপশান ডি আছে 0 ডিগ্রি সেলসিয়াস ও 10 সেন্টিমিটার। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি, প্রমাণ চাপে উষ্ণতা হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস এবং উচ্চতা হয়ে যাবে 76 সেমি। পারদ স্তম্ভের চাপ হচ্ছে 76 সেমি, অপশান সি রাইট অ্যান্সার। তারপর 12 নম্বর হচ্ছে ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমতে থাকলে কি বুঝবো আমরা? ব্যারোমিটারের পাঠ যদি ধীরে ধীরে কমতে থাকে সেটা হয়ে যাবে বৃষ্টিপাত হতে পারে, আর হঠাৎ যদি কমে যায় তাহলে ঝড় বা ঘূর্ণবাত হতে পারে। আবহাওয়া যদি ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে আবহাওয়া শুষ্ক পরিষ্কার, এবং আবহাওয়া যদি হঠাৎ বেড়ে যায় তাহলে বৃষ্টির সম্ভাবনা নেই। তাহলে এখানে বলেছে ধীরে ধীরে কমতে থাকলে বৃষ্টিপাত হতে পারে, আর যদি হঠাৎ কমে যায় তাহলে ঝড় ও ঘূর্ণবাত হতে পারে, এটা হতো। 13 নম্বর পয়েন্টে ব্যারোমিটারের পাঠ যদি ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে কি হবে? ধীরে ধীরে যদি বাড়তে থাকে তাহলে আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার, অপশান সি রাইট অ্যান্সার। 14 নম্বর সাইফন কাজ করে বায়ুর চাপে, বায়ুশূন্য স্থানে, শুষ্ক জলবায়ু না আর্দ্র জলবায়ুতে? বায়ুর চাপ কাজ করে সবসময় বায়ুর চাপের স্থানে। ঠিক আছে, বায়ুর চাপ যেখানে থাকবে সেখানেই এই সাইফন যেখানে কাজ করবে সেখানে কিন্তু বায়ুর চাপ থাকা অত্যন্ত জরুরি। তাহলে এখানে অপশান এ রাইট অ্যান্সার, বায়ুর চাপ। ঠিক আছে, বায়ুর চাপ স্থানে। তারপর প্লবতা নির্ভর করে শুধুমাত্র বস্তু নিমজ্জিত অংশের আয়তনের ওপর, শুধুমাত্র তরলের ঘনত্বের ওপর, শুধুমাত্র অভিকর্ষ ত্বরণের ওপর, না ওপরের তিনটির ওপরেই নির্ভরশীল? তাহলে এখানে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, তিনটির ওপরেই কিন্তু নির্ভরশীল।
তারপর 16 নম্বর হচ্ছে কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল প্রবণতা যে বিষয়টির ওপর নির্ভর নয় বলেছে, ঠিক আছে, নয়, তা হলো তরলের অভ্যন্তরে সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর গভীরতা, বস্তু নিমজ্জিত অংশের আয়তন, অভিকর্ষ ত্বরণের মান, অপসারিত তরলের ঘনত্ব। তো এখানে কোনটির উপর নির্ভরশীল নয়? অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তরলের অভ্যন্তরে সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর গভীরতার উপর প্রবণতা বল নির্ভরশীল নয়, ঠিক আছে। তারপর দেখো 17 নম্বর কি বলেছে, একটি বদ্ধ পাত্রে একটি কাঠের টুকরো জলে ভাসছে, যদি পাত্র থেকে কিছুটা বাতাস বের করে নেওয়া হয় তাহলে কি হবে? এখানে 4টে অপশান দেওয়া আছে। কাঠের টুকরোটি আরও একটু ডুবে যাবে, কাঠের টুকরোটি আরও একটু ভেসে যাবে, কাঠের টুকরোটি নিমজ্জিত অংশের আয়তন অপরিবর্তিত থাকবে, প্রথমে আরও একটু ভেসে উঠলো, পরে পুরোপুরি নিমজ্জিত হবে। তো এখানে কোন অ্যান্সারটা ঠিক হবে? অপশান এ, কাঠের টুকরোটি আরও ডুবে যাবে। যদি বাতাসটা একটু বের করে নেওয়া হয় তাহলে কিন্তু কাঠের টুকরোটি একটু ডুবে যাবে, কারণ বাতাস থাকতে জলে ভাসছিল, বাতাসটা বের করলে কিন্তু সেটা ডুবে যাবে। তারপর 18 নম্বর ঘনত্বের এসআই একক কি? এখানে দেখো অপশান দেওয়া আছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, কিলোগ্রাম পার মিটার কিউব, সেন্টিমিটার কিউব না মিটার কিউব। যেহেতু ঘনত্বের এসআই একক বলেছে তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, কিলোগ্রাম পার মিটার কিউব। তারপর আপেক্ষিক ঘনত্বের একক কি? আপেক্ষিক ঘনত্বের দেখো ওখানে দিয়েছি গ্রাম পার সেন্টিমিটার কিউব, কিলোগ্রাম পার মিটার কিউব, নিউটন না এককবিহীন রাশি। তো আপেক্ষিক ঘনত্ব একটা এককবিহীন রাশি, অপশান ডি। ঘনত্বের মাত্রা এখানে কোনটা হয়ে যাবে? ml⁻², LT⁻², ml⁻³ না ml⁻T⁻²। এখানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ml⁻³ তারপর 21 নম্বর আপেক্ষিক ঘনত্বের মাত্রা কি? আপেক্ষিক ঘনত্বের মাত্রা দেখো LT⁻², ml⁻³ LT⁻1 না মাত্রাহীন রাশি। তো আপেক্ষিক ঘনত্ব কিন্তু একটা মাত্রাহীন রাশি, অপশান ডি রাইট অ্যান্সার, ঠিক আছে। আপেক্ষিক ঘনত্ব কিন্তু একটা মাত্রাহীন রাশি এবং এককবিহীন রাশি। তারপর লোহার ঘনত্বের সিজিএস একক কি? এখানে 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 6.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 8 গ্রাম পার সেন্টিমিটার কিউব না 7 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো এখানে বলেছে সিজিএস একক, তাহলে সেন্টিমিটার কিউব তো সবাই আছে, সবাই সিজিএস পদ্ধতিতেই আছে, কিন্তু সেটা হয়ে যাবে অপশান এ 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তারপর 23 দেখো তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল হ্রাসকে কি বলে? পৃষ্ঠটান, সান্দ্রতা, স্থিতিস্থাপকতা না বিকৃতি। আমরা জানি তরল যখন মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা হ্রাস করতে চায় বা সংকোচন করতে যায় তাকে আমরা পৃষ্ঠটান বলবো, অপশান এ রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর 24 এসআইতে পৃষ্ঠটানের একক হলো নিউটন, এসআইতে পৃষ্ঠটানের একক হলো নিউটন মিটার, নিউটন পার মিটার না নিউটন পার মিটার স্কোয়ার। তো এখানে অপশান সি হয়ে যাবে নিউটন পার মিটার, ঠিক আছে। তারপর বৃষ্টির ফোঁটা গোলাকার হয়, এর কারণ পৃষ্ঠটান, সান্দ্রতা, পীড়ন না বিকৃতি। বৃষ্টির ফোঁটা গোলাকার, এটা অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, পৃষ্ঠটান। পারদের উপরিতল উত্তল হয়, পৃষ্ঠটান, সান্দ্রতা, পীড়ন না বিকৃতি, অপশান এ রাইট অ্যান্সার, পৃষ্ঠটান। তারপর একটি ব্লেড জলের উপর ভাসছে, কারণ পৃষ্ঠটান, সান্দ্রতা, প্লবতা না আর্কিমিডিসের নীতি। এখানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, পৃষ্ঠটান। সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান সর্বোচ্চ, সর্বনিম্ন, শূন্য না কোনোটিই নয়। তো এখানে শূন্য, অপশান সি রাইট অ্যান্সার। তারপর তাপমাত্রায় বাড়লে পৃষ্ঠটান বাড়ে, কমে, শূন্য না এ বি উভয়। তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান কী হবে? কমবে, অপশান বি রাইট অ্যান্সার। জলে তেল ফেললে পৃষ্ঠটান বাড়বে, কমবে, শূন্য না কোনোটিই নয়। তো এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার, তাপমাত্রা, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, জলে তেল ফেললে পৃষ্ঠটান কমবে। তারপর কোশ্চেন নাম্বার 31, কোনো তরলকে নাড়ালে এটি শেষ পর্যন্ত এসে স্থির হয়ে যায়, এর কারণ জাড্য, পৃষ্ঠটান, সান্দ্রতা না ঘর্ষণ। তো এটার কারণ হচ্ছে সান্দ্রতা, অপশান সি রাইট অ্যান্সার, ঠিক আছে। 32, কোনো রাশিটির সঙ্গে ঘর্ষণের সাদৃশ্য, অপশান কোশ্চেন নাম্বার 32, কোন রাশিটির সঙ্গে ঘর্ষণের সাদৃশ্যতা আছে? সান্দ্রতা, পৃষ্ঠটান, প্লবতা না তিনটি। তো আমরা জানি ঘর্ষণ বল মানে একটা হচ্ছে সান্দ্রতা, তো অপশান এ রাইট অ্যান্সার। ঘর্ষণ বল কাজ করবে কিন্তু সান্দ্রতার মধ্যে, ঠিক আছে, তো সান্দ্রতাতেও কিন্তু ঘর্ষণ বল একটা ক্রিয়া করে। তারপর 33, সবচেয়ে বেশি সান্দ্র বল হলো জল, সর্ষের তেল, কেরোসিন তেল না মধু। সব থেকে সান্দ্রতা কিন্তু অপশান ডি রাইট অ্যান্সার, মধু, ঠিক আছে।
কারণ দেখো যেটার প্রবাহী সব থেকে ধীর গতি সেটা কিন্তু বেশি সান্দ্র, ঠিক আছে, আর যে প্রবাহিত হয় তাড়াতাড়ি সেটা কম সান্দ্র। তো এখানে ধীর গতিতে কোনটা হবে, সব দিকে দেখো মধ্যটা, তারপর সরষের তেল, তারপর জল, তারপর কেরোসিন তেল, ঠিক আছে। তারপর দেখো 31, বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে, এটা পৃষ্ঠটান, সান্দ্রতা, অভিকর্ষ না প্লবতা, এটা হয়ে যাবে সান্দ্রতা, সমবেগে পড়ছে বৃষ্টি, ঠিক আছে। বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে, এটা সান্দ্রতা, আর যে বৃষ্টির ফোঁটাটা সেটা কিন্তু পৃষ্ঠটান। 35, বার্নৌলির উপপাদ্য যে নীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো শক্তির সংরক্ষণ, ভরের সংরক্ষণ না ভরবেগের সংরক্ষণ না কোনোটিই নয়। তো বার্নৌলির উপপাদ্যতে আমরা কি দেখেছি, বার্নৌলির উপপাদ্যতে সবসময় শক্তির সংরক্ষণের উপর প্রতিষ্ঠিত, ঠিক আছে। দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো ব্যক্তি ট্রেনের দিকে চলে যার সাহায্যে ব্যাখ্যা করা যায় তা হলো স্টকের সূত্র, বার্নৌলির উপপাদ্য, নিউটনের সূত্র না হুকের সূত্র। তো এটা হয়ে যাবে অপশন বি রাইট অ্যান্সার, বার্নৌলির উপপাদ্য। তারপর 37 কি বলেছে, জল, কীটনাশক, পারফিউম প্রভৃতি স্প্রে করার কাজে যে নীতির প্রয়োগ দেখা যায় সেটি হচ্ছে আর্কিমিডিসের নীতি, নিউটনের সূত্র, বার্নৌলির নীতি, হুকের সূত্র। তো এটাও কিন্তু হয়ে যাবে অপশন সি রাইট অ্যান্সার, বার্নৌলির নীতি। তারপর 38, রবার অপেক্ষা ইস্পাত বেশি, কম, উভয় সমান না তিনটিই স্থিতিস্থাপক। তো রবার অপেক্ষা ইস্পাত বেশি স্থিতিস্থাপক, তো এখানে অপশন এ রাইট অ্যান্সার। তারপর 39, উষ্ণতা বৃদ্ধিতে ইনভার্স স্থিতিস্থাপক বেশি, কম, প্রথমে বাড়ে ও পরে কমে না অপরিবর্তিত থাকে। তো উষ্ণতা বৃদ্ধিতে ইনভার্স যে ধাতুটি সেটি কিন্তু অপরিবর্তিত থাকে, বেশি হয় না কমও হয় না। তারপর 40, বিকৃতি এক ধরনের এককবিহীন রাশি, মাত্রাবিহীন রাশি, এ ও বি উভয় না কোনোটিই নয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, বিকৃতি এক ধরনের এককবিহীন এবং মাত্রাবিহীন, এ ও বি উভয়ই, ঠিক আছে, দুটোই বিহীন রাশি, এককবিহীনও এবং মাত্রাবিহীনও। 41, পীড়নের সিজিএস ও এসআই একক যথাক্রমে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ও নিউটন পার মিটার স্কোয়ার। অপশন বি ডাইন ও নিউটন, অপশন সি সেন্টিমিটার স্কোয়ার ও মিটার স্কোয়ার, অপশন ডি গ্রাম পার সেন্টিমিটার কিউব ও কিলোগ্রাম পার মিটার কিউব। তো পীড়নের সিজিএস এবং এসআই একক হয়ে যাবে অপশন এ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এবং নিউটন পার মিটার স্কোয়ার, মানে চাপ আর পীড়নের একই। তারপর 42, বস্তুর স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটি ধ্রুবক হয়, অপশন এ পীড়ন ইন্টু বিকৃতি, অপশন বি পীড়ন বাই বিকৃতি, অপশন সি পীড়ন, অপশন ডি বিকৃতি। তো স্থিতিস্থাপক সীমার মধ্যে ধ্রুবক হবে পীড়ন বাই বিকৃতি, তো এটা হুকের সূত্র, ঠিক আছে। তারপর 43, ইয়ং গুণাঙ্ক, অপশন এ কঠিন ও তরল, অপশন বি কঠিন ও গ্যাসীয়, অপশন সি তরল ও গ্যাসীয়, অপশন ডি শুধুমাত্র কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য। তো 43-র অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি, শুধুমাত্র কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য, ইয়ং গুণাঙ্ক শুধুমাত্র কঠিনের ক্ষেত্রেই প্রযোজ্য। তারপর কোয়েশ্চেন নাম্বার 44, উষ্ণতা বৃদ্ধিতে ইয়ং গুণাঙ্ক বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, অপরিবর্তিত থাকবে না কোনোটিই নয়। তো উষ্ণতা বৃদ্ধিতে ইয়ং গুণাঙ্ক অপশন বি রাইট অ্যান্সার, হ্রাস পাবে, ঠিক আছে। তো এইগুলো খাতা থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম, ঠিক আছে, ইম্পর্টেন্ট এমসিকিউ। এরপর বই থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখব, ঠিক আছে। তো চলো বই থেকে দেখে নিই। এগুলো হচ্ছে পদার্থের গঠন ও ধর্মের বই থেকে কিছু এমসিকিউ। তো এই বই থেকে আলোচনা করব। এখানে 107টা দেওয়া রয়েছে, ঠিক আছে, এখানের মধ্যে কিছু ইম্পর্টেন্টও আছে। তো চলো দেখে নিই। 1 নম্বরে আছে অসংনম তরলে প্রবাহী বেগ মাপতে ব্যবহৃত হয় অ্যানিমোমিটার, অ্যামিমিটার, ঠিক আছে, ভেঞ্চুরিমিটার না অ্যাল্টিমিটার। তো অ্যান্সার হবে অপশন সি ভেঞ্চুরিমিটার। 2 নম্বর আছে প্লবতা কোন দিকে কাজ করে, পার্শ্বমুখে, নিম্নমুখে, ঊর্ধ্বমুখে না উভয়মুখে। আমরা জানি প্লবতা বল সবসময় ঊর্ধ্বমুখে কাজ করে, অপশন সি রাইট অ্যান্সার। চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই কেন, এখানে দেখো 4টে অপশান আছে। চাঁদে কোনো জীব নেই তাই, চন্দ্রপৃষ্ঠ অসমতল, চাঁদের মধ্যাকর্ষণ ক্ষমতা কম, চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে। তো চাঁদের মধ্যাকর্ষণ ক্ষমতা কম, এটা অপশান সি। তারপর পারদ ছাড়া তরল ধাতু কি, গ্যালিয়াম, রেডিয়াম, তারপর হারমোনিয়াম না প্যালাডিয়াম, অপশান এ গ্যালিয়াম। চাপ সঞ্চালনের নীতি কি নামে পরিচিত, হেনরির সূত্র, নিউটনের সূত্র, পাস্কালের সূত্র, চার্লসের সূত্র। তো চাপ সঞ্চালনের সূত্র সবসময় পাস্কালের সূত্র, কারণ চাপ জানি পাস্কাল এক ধরনের, ঠিক আছে, যেটা এসআই একক, চাপের যেটা এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার, সে কারণে আমরা তাকে পাস্কালও বলি, ঠিক আছে। তারপর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন সর্বোচ্চ, সর্বনিম্ন, মধ্যম মানের না কোনোটিই নয়। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়
জলের আয়তন সর্বনিম্ন, কিন্তু যদি এখানে ঘনত্ব বলতো সর্বোচ্চ হতো। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ, এখানে আয়তন বলেছে তাই সর্বনিম্ন। 7 নম্বরে ব্যারোমিটারে পারদের উত্থান নির্দেশ করে। ভালো আবহাওয়া, ঝড়, বৃষ্টি না বি ও সি উভয়? এখানে অপশান এ রাইট অ্যান্সার, ভালো আবহাওয়া। তারপর 8 নম্বরে আছে কোনো পদার্থের ভর, আয়তন ও ঘনত্ব যথাক্রমে পি কিউ এবং আর হলে আর হলে তাদের মধ্যে সম্পর্ক কি? অপশান এখানে দেওয়া আছে এ পি কিউ আর ইকুয়াল টু 1, বি আছে পি ইকুয়াল টু কিউ আর, সি আছে পি আর ইকুয়াল টু কিউ, ডি আছে পি ইকুয়াল টু কিউ বাই আর, অপশান বি পি ইকুয়াল টু কিউ আর। তারপর 9 নম্বর পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে জি এর মান কত? এখানে 4টে অপশান দেওয়া আছে, রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান বি 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে। 10 নম্বর স্থানভেদে কোনটি পরিবর্তনশীল? এখানে বস্তুর ওজন, বস্তুর ঘনত্ব, বস্তুর আয়তন, বস্তুর ভর। অপশান এ রাইট অ্যান্সার, বস্তুর ওজন। 11 নম্বর নিচের কোনটি তরল ধাতু? লিথিয়াম, গ্যালিয়াম, প্ল্যাটিনাম, বিসমাথ। তো এখানে অপশান বি রাইট অ্যান্সার, গ্যালিয়াম। তারপর দেখো 12 নম্বর ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা হঠাৎ কমতে থাকলে কি ভাববো? প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, ঝড়ের সম্ভাবনা, বজ্রপাতের সম্ভাবনা, অল্প মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা। ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা হঠাৎ কমতে থাকলে কি দেখব? ঝড়ের সম্ভাবনা। যদি ধীরে ধীরে কমতে থাকতো তাহলে সেটা কি দেখব? সেটা দেখব যে বৃষ্টিপাত হবে। ঠিক আছে। নিম্নলিখিত কোন পদার্থটির পৃষ্ঠটান সবথেকে বেশি? অ্যালকোহল, হাইড্রোক্লোরিক অ্যাসিড, জল, ইথার। তো জলের পৃষ্ঠটান সবথেকে বেশি। বায়ুর চাপ প্রয়োগের কারণ কি? বায়ুর চাপ প্রয়োগের কারণ বায়ুর ভর, বায়ুর ওজন, বায়ুর অণুগুলির গতিশীলতা না বায়ুর সংনম্যতা? এখানে অপশান সি বায়ুর অণুগুলির গতিশীলতা। আপেক্ষিক গুরুত্বের একক কি? এখানে আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, তাহলে অপশান ডি রাইট অ্যান্সার, কোনোটিই নয়। ঠিক আছে। তারপর দেখো এয়ার পকেটের সৃষ্টি হওয়ার কারণ কি? ঘনমেঘের জন্য, তারপর স্বল্প দৃষ্টির জন্য, তাপমাত্রার পার্থক্য, উপত্যকার কম চাপের জন্য। অপশান সি রাইট অ্যান্সার, তাপমাত্রার পার্থক্য। তারপর 17 নম্বর দেখো মানে গাড়িতে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয় যা কোন নীতিতে চলে? তো এখানে আর্কিমিডিসের নীতি, বার্নৌলির নীতি, টরিসেলির নীতিতে না পাস্কালের নীতিতে? পাস্কালের নীতিতে। কে সার্বজনীন মহাকর্ষ সূত্র প্রবর্তন করেন? তা আমরা জানি নিউটনই মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন। ঠিক আছে। অপশান এ রাইট অ্যান্সার। কোন বস্তুর ওজন, ঠিক আছে, কোনো বস্তুর ওজন চাঁদে 3 কেজি হলে পৃথিবীর তার ওজন কত হবে? 18 কেজি। ঠিক আছে। তো চাঁদে যে ওজনটা ছিল পৃথিবীতে সেটা দেখো 5 গুণ বেশি। ঠিক আছে। চাঁদে 3 কেজি ছিল, পৃথিবীতে সেটা 18 কেজি। তারপর 20 নম্বর তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো এখানে হবে হাইড্রোমিটার। ঠিক আছে। এখানে অপশান আছে স্পাইরোমিটার, ব্যারোমিটার, হাইড্রোমিটার না স্ট্র্যাটোমিটার। তো এখানে হবে হাইড্রোমিটার। যেহেতু কি বলেছে তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব বলেছে, তাই এখানে হাইড্রোমিটার হয়েছে। আর হাইগ্রো আর হস্যই গয়ের ফোলা ওকার ময় হস্যি টয়াকার যদি হতো তাহলে হাইগ্রোমিটার। তো সেটা কিন্তু বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র হতো। ঠিক আছে। এখানে হাইড্রোমিটার বলেছে, তাহলে এখানে তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব হবে। তারপর 21 নম্বর বায়ু কোন ধরনের পদার্থ? বায়ু হচ্ছে এক ধরনের মিশ্র পদার্থ, তাহলে অপশান বি রাইট অ্যান্সার। কারণ বায়ুর মধ্যে বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ, ধূলিকণা এই সকল মিশ্রিত আছে, তাই এটা মিশ্র পদার্থ। ঠিক আছে। তারপর 22 নম্বর দেখো কি বলেছে? নিচের কোনটি বস্তুর স্বীকার্য ধর্ম? ভর, ওজন উভয় নিয়ে কোনোটি নয়। অপশান এ রাইট অ্যান্সার, ভর। তারপর কোথায় বস্তুর ওজন শূন্য হবে? মেরু অঞ্চলে, চাঁদে, পৃথিবীর কেন্দ্রে না খনির মধ্যে? তো বস্তুর ওজন শূন্য হবে পৃথিবীর কেন্দ্রে। তারপর এফ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার, এই সূত্রে জি এর অর্থ কি? সার্বজনীন অভিকর্ষজ ধ্রুবক। ঠিক আছে। 24 নম্বরের এটা হবে সার্বজনীন অভিকর্ষজ ধ্রুবক। 25 নম্বর কোনো ব্যক্তি কখন ওজন শূন্য বলে নিজেকে অনুভব করবেন? মহাকাশযানে আবর্তনকালে। অপশান বি রাইট অ্যান্সার।
তারপর 26 কোন ক্ষেত্রে আর্কিমিডিসের নীতিটি প্রযোজ্য হয়? তরলের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে না কোনোটিই নয়। তো তরল ও গ্যাসের উভয় ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য, কারণ প্রবাহী মাত্রই কি তরল ও গ্যাস। যে যন্ত্রের সাহায্যে তরলে ভাসমান বিভিন্ন ঘনত্বের বস্তু কণাকে আলাদা করা যায় সেটি হলো সেন্ট্রিফিউজ, মাস স্পেকট্রোমিটার। তারপর সেক্সট্যান্ট না কোনোটি নয়, অপশান এ রাইট অ্যান্সার সেন্ট্রিফিউজ। টরিসেলির শূন্যস্থানে থাকে বায়ু, পারদ বাষ্প, স্থানটি সম্পূর্ণ শূন্য না কোনোটিই নেই, অপশান বি রাইট অ্যান্সার পারদ বাষ্প। তারপর 29 একটি বস্তুর ভর 50 গ্রাম এবং ঘনত্ব 10 গ্রাম পার ঘন সেমি হলে বস্তুটির আয়তন কত হবে? 5 ঘন সেমি। ঠিক আছে, 10 কারণ ভর বাই, কারণ আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তো এখানে আয়তন জিজ্ঞেস করছে, তাহলে আয়তন ইকুয়াল টু কী হিসেবে? ভর বাই ঘনত্ব। ঠিক আছে, এখানে ভর দেওয়া আছে 50 গ্রাম বাই ঘনত্ব কত? 10 গ্রাম পার ঘন সেমি। তাহলে 10 দিয়ে 50কে 10 দিয়ে যদি ভাগ করি 5 অ্যান্সার হবে, 5 10 50। ঠিক আছে, এখানে গ্রাম গ্রাম কেটে যাবে। ঠিক আছে, তাহলে ঘন সেন্টিমিটার, তাহলে 5 ঘন সেমি। তারপর 30 নম্বরে এসআই পদ্ধতিতে ওজনের অপকর্ষীয় একক কি? এখানে নিউটন, ডাইন, গ্রাম ভার না কিলোগ্রাম ভার? এখানে এসআই পদ্ধতিতে ওজনের অভিকর্ষীয় একক বলেছে, এটা কিলোগ্রাম ভার হয়ে যাবে। যদি বলতো যে সিজিএস পদ্ধতিতে তাহলে হয়ে যেত গ্রাম ভার। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তারপর চাঁদে একটি বস্তুর ভার 18 নিউটন, পৃথিবীপৃষ্ঠে বস্তুটির ভার কত হবে? 108 নিউটন, কারণ চাঁদের থেকে তার পৃথিবীতে বেশি হবে ভর। ঠিক আছে, তারপর কোনো বস্তুর ওজন পৃথিবীতে 12 নিউটন হলে কৃত্রিম উপগ্রহে তার ওজন কত হবে? 0। কৃত্রিম উপগ্রহে সেটা 0 হয়ে যাবে। পৃথিবীতে যদি 12 নিউটন হয়, কৃত্রিম উপগ্রহে সেটা 0 হয়ে যাবে। কুয়োর নিচে নামতে গেলে ওজনের কি পরিবর্তন হবে? কারণ ওজন সামান্য বৃদ্ধিপ্রাপ্ত হবে, ওজন সামান্য হ্রাস পাবে না, ওজনের কোনো পরিবর্তন ঘটে না, উপরের কোনোটিই নেই। তো এখানে রাইট অ্যান্সার হবে ওজন সামান্য হ্রাস পায়, কারণ এটা নিচের দিকে নামছি তাই সামান্য হ্রাস পাবে বলে মনে হবে। আর যদি উপরে উঠতাম তাহলে একটু মানে বৃদ্ধিপ্রাপ্ত। ঠিক আছে, ওজন সামান্য বৃদ্ধিপ্রাপ্ত, তো যদি ওপরে একটু উঠতাম। তারপর দেখো 34 বায়ু কি? বায়ু দ্রবণ, মৌল না মিশ্রণ না যৌগ? তো এটার অ্যান্সার হবে বায়ু একটি কিন্তু মিশ্রণ, কারণ বায়ুর মধ্যে বিভিন্ন ধূলিকণা, বিভিন্ন গ্যাসীয় পদার্থ মিশ্রিত থাকে তাই। তারপর 35 চাঁদে সাধারণ উষ্ণতায় রাখা জল ভর্তি ফ্লাস্কে ছিপি খুললে জল ফুটতে থাকে কেন? কারণ বায়ুর চাপ শূন্য, বায়ুর চাপ শূন্য বলে, এখানে অপশান এ রাইট অ্যান্সার। 36 প্রেসার কুকারে জল সাধারণত কত ডিগ্রি উষ্ণতায় ফোটে? অপশান বি রাইট অ্যান্সার 120 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। প্রেসার কুকার মধ্যস্থ বায়ুর চাপ বায়ুর চাপের কত গুণ হয়? এটা রাইট অ্যান্সার হবে 2 গুণ। তারপর সম্পৃক্ত বাষ্প কোন সূত্রটি মেনে চলে না? চার্লসের সূত্র, বয়েলের সূত্র, উভয় না নির্ধারিত নয়? এখানে উভয় হবে, কারণ চার্লসের সূত্র ও বয়েলের সূত্র উভয়তেই কিন্তু সম্পৃক্ত বাষ্প সূত্রটি মেনে চলে না। বল পেন কোন নীতির ওপর দাঁড়িয়ে আছে? এটা হবে কৌশিকতা ও পৃষ্ঠটান, অপশান ডি রাইট অ্যান্সার। তারপর 40 ভূসমালয় উপগ্রহ পৃথিবী থেকে কত উচ্চতায় থাকে? এটা হবে 36,000 কিমি উচ্চতায়। ঠিক আছে, তারপর একটি ভূসমালয় উপগ্রহে ঘূর্ণনকাল কত হয়? 1 দিন। তারপর 42 1 কিগ্রা ভরের একটি বস্তুকে 1 মিটার উপরে তুলতেই কৃতকার্যের পরিমাপ হলো, এখানে যে অভিকর্ষের মান সেটা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া আছে। তো এটা যদি করি তাহলে এটার অ্যান্সার হবে 20 জুল। তো এখানে 20 জুল কেন? এখানে বলেছে দেখো কৃতকার্যের পরিমাপ এখানে উলম্বভাবে দেওয়া আছে। ঠিক আছে, আমি জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, সেটা অনুভূমিকভাবে। এখানে দেখো বলেছে যে বস্তুকে 1 মিটার উপরে তুলতে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, মানে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু যে উচ্চতাটা সেটা হবে। তাহলে এখানে যদি গুণ করি 2 ইন্টু 1 ইন্টু এই যে মানে যে 10 মিটার পার সেকেন্ড অভিকর্ষ ত্বরণ মান ইন্টু 10, তাহলে যদি 3টা একসাথে গুণ করি 20 জুল হয়ে যাবে। ঠিক আছে, 2 ইন্টু 1 ইন্টু 10। তারপর 43 যদি পৃথিবীকে একটি গোলক বলে ধরা হয় এবং যদি এটি সংকুচিত হয়ে কোনোভাবে বর্তমান আকারে অর্ধেক হয়ে যায় তবে দিনের দৈর্ঘ্য কীরূপ হবে? এখানে 6 ঘন্টা হয়ে যাবে। ঠিক আছে, একটা পৃথিবীকে একটি গোলক বলে ধরা মনে, ঠিক আছে, সংকুচিত হয়ে কোনোভাবে বর্তমান আকারের অর্ধেক যেহেতু বলেছে তাহলে 6 ঘন্টা।
তারপর 44 কোনো গ্রহ থেকে নির্গত কোনো বস্তুর মুক্তিবেগ নিম্নলিখিত কোন বিষয়ের উপর নির্ভরশীল? গ্রহটির ভর এবং গ্রহটির গড় ব্যাসার্ধ। ঠিক আছে, এটা দুটোই হবে অপশান বি সি, দুটোই হবে। বস্তুটির ভর, গ্রহটির ভর, গ্রহটির গড় ব্যাসার্ধ, গ্রহটির ঘর ঘনত্ব। তো এখানে গ্রহটির ভর হবে আর গ্রহটির গড় ব্যাসার্ধ হবে। তারপর 45 সূর্য বা নক্ষত্রের পদার্থ কোন অবস্থায় থাকে? সূর্য বা নক্ষত্রের পদার্থ প্লাজমা অবস্থায় থাকে। ঠিক আছে, মানে অর্ধতরল যেহেতু, মানে যেটা বলা হয় যে জেলি টাইপ সেটা। ঠিক আছে, এখানে কঠিন তরল গ্যাসীয় প্লাজমা দেওয়া আছে, অপশান ডি প্লাজমা। কোনো অবস্থায় পদার্থ নিচু থেকে ওপর দিকে প্রবাহিত হয়, ঠিক আছে, সেটি কঠিন তরল প্লাজমা না অতি তরল? এটা হবে অতি তরল, নিচু থেকে উঁচুর দিকে প্রবাহিত হয়। তারপর 47 কোনটি সৌরজগতের গঠন ও পরমাণুর গঠনের মধ্যে পার্থক্য? কক্ষপথের পরিবর্তন, বেশিরভাগ স্থান ফাঁকা, কেন্দ্রীয় অবস্থান, আকর্ষণ বল। সেটা অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, কক্ষপথের পরিবর্তন। 48 একটি ধাতুকল্পের উদাহরণ হলো নিকেল, লোহা, আর্সেনিক না অ্যামোনিয়াম? এটা হয়ে যাবে আর্সেনিক। আর্সেনিক একটা ধাতু কল্প। তারপর হচ্ছে টেলুরিয়াম হলো কি হয়ে যাবে? ধাতু, অধাতু ধাতুকল্প না সন্ধিগত ধাতুকল্প। 50 একটি মাটির পাত্রে জলের ঠান্ডা হওয়া কিসের উপর নির্ভর করে? বাতাসের উষ্ণতা, বাতাসের আর্দ্রতা, বাতাসের গতি না তিনটি বিষয়ের উপর? এটা অপশান ডি রাইট অ্যান্সার, তিনটি বিষয়ের উপরই নির্ভরশীল। যদি একটি পাত্রকে জলে ঠান্ডা হতে দিই, উষ্ণতারও দরকার, আর্দ্রতা এবং তার বাতাসের যে গতি সেটাও দরকার। তারপর ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে যাওয়ার কারণ কি? আবহাওয়া পরিষ্কার, ঝড়, প্রচণ্ড বৃষ্টিপাত না কোনোটিই নেই? অপশান বি ঝড়, হঠাৎ কমে যাচ্ছে ঝড়, আর যদি ধীরে ধীরে কমতো তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা। 42 জলকে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করলে জলের আয়তন ধীরে ধীরে বাড়ে, ধীরে ধীরে কমে, প্রথমে বাড়ে তারপর কমে, প্রথমে কমে তারপর বাড়ে? তো এটার অ্যান্সার হবে অপশান ডি। ঠিক আছে, প্রথমে কমে তারপর বাড়ে। 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করলে প্রথমে ধীরে ধীরে কিন্তু জলের আয়তনটা কমবে, তারপর বাড়বে। তারপর 53 নিচের কোন পদার্থটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? জল, ইথার, বেঞ্জিন না পারদ? পারদের স্ফুটনাঙ্ক সবথেকে বেশি, অপশান ডি রাইট অ্যান্সার। 54 লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কি বলা হয়? এখানে অপশান এ রাইট অ্যান্সার, গ্যালভানাইজেশন। ঠিক আছে, এটা আমরা জানি। দস্তা মানে হচ্ছে জিঙ্ক, লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া বা দস্তা প্রলেপ দেওয়া, সেটাকে আমরা গ্যালভানাইজেশন বলবো, মানে জিঙ্ক মানে দস্তা। তারপর 55 মরুভূমিতে মেঘ ঘনীভূত হয় না কারণ কি? এখানে হবে অপশান বি নিম্ন আর্দ্রতার জন্য। 56 একটি স্প্রেয়ার কোন নীতির উপর কাজ করে? তো আমরা জানি যে একটা স্প্রেয়ার যে স্প্রে করা হয় বিভিন্ন ধরনের, সেটা বার্নৌলির নীতি, অপশান ডি রাইট অ্যান্সার। 57 যদি পৃথিবীর ব্যাস ও ভর বর্তমান মানে দ্বিগুণ হতো তবে পৃথিবীপৃষ্ঠে কোনো বস্তুর ওজন কত হবে? অর্ধেক হয়ে যাবে, অপশান ডি। প্রদীপে চলতে সর্বদা তেলে সিক্ত থাকার কারণ কি? এটার অপশান বি রাইট অ্যান্সার, কৌশিকতা। জলের ঘনত্ব সর্বাধিক হয়, এটা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক এবং আয়তনটা কম। ঠিক আছে, আয়তন কমে যাবে। তারপর 60 ওজোন স্তর অবস্থিত কোন বায়ুমণ্ডলে? এটা হয়ে যাবে কোন বায়ুমণ্ডল স্তরে? এটা জানি আমরা, অপশান ডি স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। একটি পিংপং বলকে বায়ুর মধ্যে একটি জলস্তম্ভের ওপরে রেখে দিলে এর সাম্যাবস্থাটি হবে, অপশান বি সুস্থির। ঠিক আছে, অপশান বি রাইট অ্যান্সার, সুস্থির। 62 আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? সিরিয়াস, আলফা সেন্টাউরি, প্রক্সিমা সেন্টাউরি না ভেনাস? অপশান এ রাইট অ্যান্সার, সিরিয়াস। 63 ভরের নিত্যতা সূত্রকে আবিষ্কার করেন? অপশান এ রাইট অ্যান্সার, ল্যাভোসিয়ে। ল্যাভোসিওর কিন্তু ভরের নিত্যতা সূত্র আবিষ্কার করেছিলেন। 64 একটি লেড পেন্সিলে কত শতাংশ লেড থাকে? ডি রাইট অ্যান্সার, 0% লেড থাকে। উড মেটালে নির্মিত কোন ধাতুটি থাকে না? অপশান বি তামা। 66 অ্যালকালি ধাতুগুলি কোন ব্লকে আছে? অপশান বি এস ব্লকে। কে প্রথম বলেন পৃথিবী নিজে একটি চুম্বক? ওয়েবার, গিলবার্ট, নরম্যান না প্লেটো? অপশান বি গিলবার্ট। 68 কোনো বস্তুকণার মুক্তিবেগের মান কত? অপশান সি 11.2 কিলোমিটার পার সেকেন্ড।
69 নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? জল ফোটানো, সালফারের গলন, লোহার মরিচা, না এদের কোনোটি নেই। তো সি লোহার মরিচা, এটা একটা রাসায়নিক পরিবর্তন। 70 কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ কোনটি? এটি হচ্ছে হীরক, অপশান সি। 71 নিচের কোনটি সঠিকভাবে যুক্ত নয়? অপশান সি তড়িৎ রোধ বা ভোল্ট যেটা বলছি, রেসিস্ট্যান্স। 72 নিচের কোনটি রোমান পদ্ধতিতে সঠিকভাবে লেখা হয়নি? এখানে দেখো দেওয়া আছে, তার মধ্যে অপশান সিটা রাইট অ্যান্সার। 500 ইকুয়াল টু ক্যাপিটাল লেটার ইটা, অপশান সি। 73 দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে তাদের মধ্যাকর্ষণ শক্তি হবে, এই যে সি অপশান, 1/4 ভাগ। 74 উড়োজাহাজের উত্থান কোন নীতির উপর নির্ভরশীল? বার্নৌলির নীতি, অপশান এ। অ্যালুমিনিয়ামের একটি আকরিক হলো, আমরা জানি, বক্সাইট, ঠিক আছে, অপশান এ। তারপর 76 ব্যারোমিটার আবিষ্কার করেন, অপশান এ হবে টরিসেলি। তারপর 77 স্পেয়ারের কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? অপশান বি বার্নৌলির নীতি। রবার প্রস্তুতিতে প্রক্রিয়াকে বলা হচ্ছে, অপশান সি রাইট অ্যান্সার, ভালকানাইজেশন। 79 কপিলেশন পদ্ধতি কোন ধাতু নিষ্কাশনের সঙ্গে জড়িত? অপশান ডি রূপো। 80 পিতলের উপাদান হলো, অপশান এ তামা ও দস্তা, জানি। তারপর 81 একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায়? আমরা জানি 2 মেরুতে, ঠিক আছে, পৃথিবীর 2 মেরুতে কিন্তু ওজন সব থেকে বেশি, তাহলে অপশান বি রাইট অ্যান্সার, মেরুতে। 82 নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়? এটা হবে ডলোমাইট। অ্যালুমিনিয়ামের আকরিক নয়। বক্সাইট, ক্রাউলাইট, তারপর কেলসপার, এগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের আকরিক। 83 প্রেসারে দ্রুত রান্না হয় কারণ তা হচ্ছে, অপশান এ স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে। 84 নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কার প্রফুরূপতা ধর্ম দেখতে পাই? তো এখানে অপশান এ টিন। হ্যালোজেন গ্রুপের সবথেকে বেশি বিক্রিয়ার মৌলটি হলো নাম, হ্যালোজেন গ্রুপের সবথেকে বেশি বিক্রিয়াকারী মৌলটির নাম কি? তো এটা হবে অক্সিজেন। 86 নিম্নোক্ত কোনটি একটি ধাতুকল্পের উদাহরণ নয়? দস্তা। 87 গান মেটালে কোন ধাতুটি থাকে না? অপশান এ ক্রোমিয়াম হবে। 88 সোনার সঙ্গে সামান্য পরিমাণে তামা বা রূপা যোগ করা হয় সোনাকে ড্যাশ করার জন্য, কঠিন করার জন্য। টাইটান হচ্ছে শনি গ্রহের সর্ববৃহৎ চন্দ্র, অপশান এ রাইট অ্যান্সার। তারপর 90 কোনো তরলের পৃষ্ঠটান পরিমাপের এসআই একক কি? নিউটন পার মিটার, এটা হচ্ছে নিউটন পার মিটার। যদি সিজিএস একক বলতো তাহলে ডাইন পার সেন্টিমিটার হতো। তারপর 91 যে প্রক্রিয়া খনিজ পদার্থকে বায়ুর উপস্থিতিতে প্রচণ্ডভাবে উত্তপ্ত করা হয় তাকে বলা হচ্ছে, অপশান এ ক্যালসিনেশন। তারপর 92 যে যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় তাকে বলা হচ্ছে, এটা হাইগ্রোমিটার হবে না, হাইড্রোমিটার হবে, এটা অ্যান্সার হবে হাইড্রোমিটার, ঠিক আছে। তারপর 93 নিচের কোনটি ধাতু অধাতুর উভয়ের মতো আচরণ করে? অপশান ডি রাইট অ্যান্সার, বোরন। তারপর 94 নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা হালকা? লিথিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন, সিলিকন। লিথিয়াম কিন্তু সবচেয়ে হালকা ধাতু। 95 অ্যামালগাম হলো ড্যাশের অন্য ধাতুর সঙ্গে মিশ্রণ, তো এটা হবে পারদ। 96 কোনটি সংকর ধাতু? সোনা, জিঙ্ক, টিন, ব্রোঞ্জ। তো ব্রোঞ্জ একটা সংকর ধাতু। ম্যাগনেসিয়ামের 97 ম্যাগনেসিয়ামের উৎস নিচের কোনটি? এটা হবে অপশান এ গার্নালাইট। তারপর 98 মহাবিশ্বে সবচেয়ে বেশি যে মৌলটি পাওয়া যায় সেটা হচ্ছে হাইড্রোজেন। ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষ স্তরণের মান কি হয়ে যাবে? কমে যাবে, ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে উঁচুতে যত যাবে অভিকর্ষ স্তরণের মানটি কমবে। তারপর 100 হচ্ছে কোন বিজ্ঞানী সর্বপ্রথম হীরক প্রস্তুত করেন? ময়সা। 101 নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উত্তেজনাবর্ধক নয়? অপশান ডি রাইট অ্যান্সার, অ্যামেটামেন্স। তারপর 102 একটি নলের দুটি মুখ বায়ু নিরুদ্ধভাবে বন্ধ করা হলো, আবদ্ধ বাতাসের চাপ কী হবে? অপশান সি বায়ুমণ্ডলের চাপ সমান। 103 গ্যালেনাজ কার আকরিক? এটা হবে অপশান সি লেড। তারপর 104 বেলুন কে আবিষ্কার করেন? এটা হয়ে যাবে অপশান বি মন্টগলফিয়ার। তারপর 105 বিশুদ্ধ লোহার রং কেমন?
অপশান এ হয়ে যাবে 200 সাদা। তারপর 106 একটি লেড পেন্সিলে কত শতাংশ লেড থাকে, এটা আমরা দেখলাম 0%। তারপর 107 অ্যালকালি ধাতুগুলি কোন ব্লকে আছে, এস, তো এটা আমরা দেখলাম। তো এগুলো বই থেকে এমসিকিউ আলোচনা করলাম। তো এইভাবে যেগুলো স্টার্ট মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আর আগে যেগুলো খাতাতে আলোচনা করছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অবশ্যই দেখবে।